ॐ सर्वेषां स्वस्तिर्भवतु। ॐ सर्वेषां शान्तिर्भवतु। ॐ सर्वेषां पूर्णं भवतु। ॐ सर्वेषां मङ्गलं भवतु। ॐ শান্তি শান্তি শান্তি। ভারত মায়ের চরণে আমি আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আমাদের এই যে মাতৃভূমি, এই মাতৃভূমির নাম হলো ভারতবর্ষ। ভারত মাতার সন্তান আমরা। সুতরাং ভারতবর্ষর যে প্রকৃতি, পরিবেশ, ভারতবর্ষের সংস্কৃতি, এগুলো সব যেন মায়ের কাছ থেকে পাওয়া আমাদের সম্পদ। ভারতবর্ষের যে গৌরব, যে ইতিহাস, যে সংস্কৃতি, সেটা যে কতটা মহৎ, কতটা গুরুত্বপূর্ণ এবং কি যে তার মাহাত্ম্য, সেটা বর্তমান সময়ে দেশবাসী যতটা জানতে পেরেছে, বুঝতে পেরেছে, তার পিছনে ভারত মাতার অনেক কৃতি সন্তানের অবদান জড়িয়ে আছে, যারা ভারতবর্ষের এই মাহাত্ম্যকে ইংরেজদের বুঝিয়ে দেওয়ার জন্য বা অন্য জাতিদের বুঝিয়ে দেওয়ার জন্য তাদের নিজের জীবন হাসি মুখে বিসর্জন দিয়েছিলেন। কিন্তু তারা সবাই দেশকে রক্ষা করতে, ভারত মাতাকে বিপদ থেকে, সমস্যার থেকে, অসুবিধার থেকে, বাধাবিঘ্ন থেকে মুক্ত রাখতে কি না করেছে, তাদের জীবনী পাঠ করলে বা স্মরণ করলে চোখে জল আসে এবং নিজের ভিতরে গর্ব অনুভব হয়। এই যে যারা সংগ্রামী মানুষ ছিলেন, যারা ভারতবর্ষকে পরাধীনতার হাত থেকে মুক্ত করে স্বাধীন করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন এবং যাদের চেষ্টার ফলেই ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্টে স্বাধীনতা লাভ করেছিল, তাদের অবদানের সঙ্গে এমন একজন মানুষের অবদান জড়িয়ে আছে, যার অবদানের কথা ভেবে তাকে বলা হয়েছে তিনি হলেন এই যুগের আচার্য, অর্থাৎ যুগাচার্য। এই যুগটা কোন যুগ? কলি যুগ। এই কলি যুগে মানুষের যে জীবন যাত্রা বা যেভাবে মানুষ জীবনযাপন করছে, বিশেষ করে ভারতবাসীরা, তাদের কেমনভাবে জীবনযাপন করলে, অর্থাৎ কিভাবে দেশবাসীকে চললে সমগ্র দেশের উন্নতির সাথে সাথে দেশের জনগণ থেকে শুরু করে সব দিক থেকে ভারতবর্ষের উন্নতি হবে, অর্থাৎ ভারতবর্ষের সার্বিক উন্নতি হবে, সেই পথ, সেই পদ্ধতি, সেই উপায় দেখিয়ে দিয়ে গেছিলেন, বলে দিয়ে গিয়েছিলেন এবং সেইভাবে কর্ম পদ্ধতি চালু করে দিয়ে গিয়েছিলেন যিনি, তিনি হলেন ভারত মাতার কৃতি সন্তান, বিশ্ববরেণ্য সন্ন্যাসী, যুগাচার্য স্বামী বিবেকানন্দ। আজ যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব, সেই প্রসঙ্গের নাম হলো ভারতবর্ষের সার্বিক উন্নতিতে স্বামী বিবেকানন্দের অবদান। স্বামীজি সরাসরি দেশের স্বাধীনতা সংগ্রামের মধ্যে আবদ্ধ হয়ে পড়েননি বা অংশগ্রহণ করেননি। সন্ন্যাসী হয়ে তিনি এটা করতে
চাননি এবং এর মধ্যে তিনি যুক্তও হননি। কিন্তু তিনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময় তো ভারত পরাধীন ছিল, পরাধীনতার শৃঙ্খলে ভারত আবদ্ধ হয়েছিল। তো স্বামীজি এই ধর্মের পথ অবলম্বন করে তিনি এমন কিছু পদ্ধতির কথা বলে গিয়েছিলেন যেগুলো অনুসরণ করে আমরা দেখি পরবর্তীকালে স্বামীজির বেঁচে থাকতে এবং স্বামীজির শরীর যাওয়ার পরে ভারতবর্ষের অনেক স্বাধীনতা সংগ্রামীরা, এমনকি স্বামীজির প্রিয় শিষ্যা নিবেদিতা পর্যন্ত এই স্বাধীনতা সংগ্রামের মধ্যে যুক্ত হয়ে গিয়েছিলেন। নিবেদিতার স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত হওয়ার যে মূল কারণ ছিল এবং যে পদ্ধতি ছিল সেটা স্বামীজির কাছ থেকেই নিবেদিতা পেয়েছিলেন। আর নিবেদিতা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত হয়ে স্বামীজি ভারতের উন্নতির জন্য, ভারতকে স্বাধীন করার জন্য এবং ভারতকে সম্প্রসারণের জন্য যে যে পদ্ধতিগুলো বলে গিয়েছিলেন সেগুলো সমাজে, দেশের মধ্যে প্রবর্তিত করার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। শুধু যে নিবেদিতা করেছেন তা না, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ, এরা সবাই স্বামীজির যে বলা নির্দেশ বা পথ সেগুলোই তারা অবলম্বন করেছে এবং সেই রকম পদ্ধতির দ্বারাই দেশের স্বাধীনতা সংগ্রামে তারা ঝাঁপিয়ে পড়েছিল। সুতরাং স্বামীজি কি কাজটা করেছেন? স্বামীজি কি করেছেন জানেন? আপনারা সবাই ছোটবেলায় বীজগণিত অঙ্ক নিশ্চয়ই করেছেন, পাটিগণিত, বীজগণিত। বীজগণিত অঙ্ক করতে হলে কিছু সূত্র মুখস্থ করতে হয়, কিছু সূত্র সবসময় মনে রাখতে হয়। কেন? কারণ ওই সূত্রগুলোর দ্বারাই আপনি অঙ্কগুলো করতে পারবেন। অর্থাৎ ওই সূত্র বা ওই ফর্মুলা না ফেললে অঙ্কগুলো কিছুতেই করা যাবে না। ঠিক স্বামীজি কি করেছিলেন? ভারতবর্ষের স্বাধীনতার জন্য কোন পথে চললে, কিভাবে কর্ম করলে, কেমন মনোভাব নিয়ে কর্মপদ্ধতি নির্ধারণ করলে এবং সেই কর্মপদ্ধতির অনুসরণ করলে ভারত ধীরে ধীরে স্বাধীনতা লাভ করবে এবং স্বাধীনতা লাভের পর ভারতের ক্রমাগত উন্নতি হবে, তার জন্য স্বামীজি কিছু সূত্র দিয়ে গিয়েছিলেন। এই সূত্রগুলো যে সবাই বুঝতে পেরেছিল তা না, কিন্তু বেশ কিছু শিক্ষিত মানুষ তারা স্বামীজির এই সূত্রগুলো বুঝে নিয়েছিল। স্বামীজি এগুলো দিয়ে যাওয়ার পর তখন বুঝতে পারিনি, কেন তখন ভারতবর্ষে স্বামীজির শত্রু অনেক ছিল। অনেক মানুষই স্বামীজিকে হিংসা বিদ্বেষ করতেন এবং স্বামীজিকে শত্রু হিসাবে দেখতেন। সেই কারণে স্বামীজির শরীর যাওয়ার পরে ধীরে ধীরে সেগুলো এমন সম্পদ হয়ে উঠেছে যে সেগুলোর দ্বারাই মানুষ কিন্তু, অর্থাৎ ভারতবর্ষের পরাধীন মানুষরা তাদের স্বাধীনতার আলোর দিকে যাওয়ার পথ খুঁজে পেয়েছে স্বামীজির দেওয়া সূত্রগুলো নিয়ে। স্বামীজির দেওয়া সূত্র নিয়ে কাজ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, কাজ করেছিলেন ঋষি অরবিন্দ, কাজ করেছিলেন ভগ্নী নিবেদিতা, এবং তারাই সেই সূত্রগুলো আরও সব স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে ছড়িয়ে দিয়ে গেছে। সুতরাং স্বামীজি কত বড় কাজটা করলেন দেখুন। আপনারা যদি একটু ভালো করে চিন্তা করেন তাহলে ভাববেন, যেমন বীজগণিতের সূত্র বা ফর্মুলা ছাড়া বীজগণিত অঙ্ক করা যায় না, করা সম্ভব নয়, ঠিক তেমনি এই স্বামীজির দেওয়া সূত্র বা ফর্মুলা ছাড়া ভারতবর্ষের স্বাধীনতা লাভ করা সম্ভব হয়ে উঠত না, সম্ভব ছিল না। সেই কারণেই স্বামীজি সারা ভারতবর্ষ যখন পরিভ্রমণ করেছিলেন, সারা ভারতবর্ষ ঘুরেছিলেন, পরিব্রাজক হয়েছিলেন, এবং তারপরে যখন পৃথিবীর সারা বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছিলেন, সব জায়গার থেকে ঘুরে আসার পরে
যখন স্বামীজি ফিরে এসেছিলেন ভারতবর্ষে, এসে স্বামীজি যেই বক্তৃতাগুলো দিয়েছিলেন সেগুলোর মধ্যে বিশেষ করে কলকাতার অভ্যর্থনার পরিপ্রেক্ষিতে স্বামীজি যেই উত্তরটা দিয়েছিলেন বা যেই আলোচনাটা, যেই বক্তৃতাটা স্বামীজি রেখেছিলেন, তার মধ্যে স্বামীজি বেশ কিছু সূত্র দিয়েছিলেন এই ভারতবর্ষকে কোন পথ অবলম্বন করে চললে ভারতবর্ষ স্বাধীন হয়ে উঠবে, এমনকি ভারতের সার্বিক উন্নতি হবে, ভারতবর্ষের সম্প্রসারণ ঘটবে, ভারত আবার আগের জায়গায় ফিরে আসবে। সেই কথা স্বামীজি তার বিভিন্ন বক্তৃতার মধ্যে বলেছিলেন। স্বামীজির বলা এইসব বক্তৃতা, লেখা যা যা আছে তার মধ্যে থেকে ভারতবর্ষের উন্নতি, শুধু উন্নতি নয়, সার্বিক উন্নতি। সার্বিক উন্নতি কথার মানে কি? সব দিকে উন্নতি হবে ভারতের, শুধু একদিকে নয়, চতুর্দিকে উন্নতি ঘটবে। এই ভারতবর্ষের সার্বিক উন্নতির জন্য এবং ভারতকে মহান দেশ হয়ে ওঠার জন্য, আবার পুরনো গৌরব ফিরে পাওয়ার জন্য স্বামীজি অনেক সূত্র বা অনেক পথ দিয়ে গেছেন। আজ আমরা যতগুলো স্বামীজি দিয়ে গেছেন সেগুলো সবগুলো আলোচনা করা এখানে সম্ভব নয়। এইগুলোর মধ্যে থেকে প্রধান 5টি উপায় বা 5টি ফর্মুলা বা 5টি নির্দেশ স্বামীজি যেটা দিয়েছিলেন ভারতের সার্বিক উন্নতির জন্য বা ভারতের সম্প্রসারণের জন্য, ভারতের পুনর্গঠনের জন্য, বা বলা যায় ভারতের গুরুত্ব মাহাত্ম্য বৃদ্ধির জন্য, সেই রকম 5টি উপায় বা সূত্র আজকে আমরা এখানে আলোচনা করব। এর দ্বারা বুঝে নেব আমরা যে এইগুলো অবলম্বন করলে ভারত আবার তার সেই শ্রেষ্ঠ স্থান অধিকার করতে পারবে, জগত সভায় ভারতের স্থান সব থেকে উপরে হবে। যেমন আগে ছিল, স্বামীজি সেটাই বারবার চাইতেন যে ভারতবর্ষ, একটা সময় ছিল যে ভারতবর্ষ পৃথিবীর সব দেশের মধ্যে ভারতের শান, ভারতের যে অধিষ্ঠান সেটা ছিল সর্বশ্রেষ্ঠ। কিন্তু ভারত ধীরে ধীরে পরে এমন অবস্থায় গিয়েছিল সেখান থেকে ভারতকে আবার সেই জায়গায় পৌঁছতে হবে। আর সেটা কিভাবে সম্ভব হবে? স্বামীজির দেওয়া নির্দেশ, উপায় বা সেই সূত্র অবলম্বন করে চললে জগত সভায় ভারত আবার শ্রেষ্ঠ আসনও লবে। অবশ্যই সম্ভব হবে। স্বামীজির সেই পথগুলো আমাদের প্রত্যেকটা ভারতবাসীকে অবশ্যই পালন করে চলতে হবে। স্বামীজি যেই 5টা উপায় বা সূত্র বা পথের নির্দেশ দিয়েছিলেন সেটা কি? প্রথম উপায়, স্বামীজি সবার প্রথমে বলেছিলেন সারা বিশ্বে ভারতবর্ষের স্থান, যেটা প্রতিটি ভারতবাসীর সামনে স্বামীজি তুলে ধরেছিলেন। এর বিস্তৃত ব্যাখ্যার মধ্যে আসব। আমি 5টা উপায়ের কথা বা সূত্রের কথা আগে বলে নিচ্ছি। প্রথম হলো, সারা বিশ্বে ভারতবর্ষের স্থান কি ছিল, কোথায় ছিল, কেন ভারতের এত গৌরব, কেন ভারতকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে, ভারতবাসীকে কেন সবাই মিলে একসঙ্গে হয়ে তাদের নিজস্ব চেষ্টার দ্বারা ভারতবর্ষকে কেন আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে, সেটা বোঝাতে গিয়ে স্বামীজি ভারতের যে অবস্থান ছিল পূর্বে সেটাকে তুলে ধরেছিলেন। ভারতের সংস্কৃতি, ভারতের যে শিক্ষা, ভারতের যে গৌরব, সেগুলো কি ছিল সেটা স্বামীজি সবার সামনে তুলে ধরেছিলেন। এটা ছিল প্রথম। দ্বিতীয়, ভারতবর্ষের যে সনাতন ধর্ম, সেই ধর্মের সার্বজনীনতা, যেটা স্বামীজি প্রত্যেক ভারতবাসীর জন্য বলেছিলেন। ভারতবর্ষের যে ধর্মের কথা আমরা জানি সেই ধর্মকে বলে সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের মূল বৈশিষ্ট্যটা কি? কেন এই ধর্ম সকল দেশের ধর্মের থেকে শ্রেষ্ঠ?
সেটা স্বামীজি প্রত্যেক ভারতবাসীর জন্য বলে গিয়েছিলেন। সবাইকে জানতে হবে এগুলো। তৃতীয়, শিক্ষা ব্যবস্থায় উন্নতি ও সম্প্রসারণের কথা স্বামীজি বিশেষভাবে বলেছিলেন। ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা একেবারেই অধঃপতনে চলে গিয়েছিল। প্রথম অবস্থায় ভালো ছিল, যখনই ভারত বিদেশিদের হাতে পরাধীন হয়ে গেল তখন থেকে ভারতের শিক্ষা ব্যবস্থা খারাপ হতে হতে একেবারে শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছিল। এমন দুরবস্থা হয়েছিল শিক্ষার যে স্বামীজি খুব ব্যথিত হয়েছিলেন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা দেখে। সেই জন্য স্বামীজি শিক্ষা ব্যবস্থার উন্নতি ও সম্প্রসারণের কথা কোন পদ্ধতিতে করতে হবে সেটাও বলে গিয়েছিলেন। চতুর্থত, 4 নম্বর উপায় বা সূত্র কি দিয়েছিলেন? স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ও সম্প্রসারণের উপর জোর দেওয়ার জন্য স্বামীজি বলেছিলেন। স্বামীজি সারা ভারতবর্ষ ঘুরে এগুলো সব দেখেছিলেন, শুধু চোখের দেখা নয়, হৃদয়ে অনুভব করেছিলেন, কাছের থেকে দেখেছিলেন সারা ভারতবর্ষের মানুষের কি অবস্থা। আমরা মুষ্টিমেয় আমাদের আশেপাশে পরিবেশে কিছু মানুষকে দেখে বিচার করি, কিন্তু স্বামীজির বিচারটা আলাদা ছিল। তিনি সারা ভারতবর্ষ ঘুরে বিচার করে এই কথাগুলো বলেছিলেন, এই সূত্রগুলো বা এই উপায়গুলো অবলম্বন করে চলতে বলেছিলেন, এবং শুধু মুখে বলেননি, তিনি কর্মে সেগুলো প্রয়োগ করে দেখিয়ে গিয়েছিলেন। তো 4 নম্বর উপায় বলেছিলেন স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ও সম্প্রসারণ। এবং 5 নম্বর উপায় হিসাবে স্বামীজি কি বলেছিলেন? স্বামীজি বলেছিলেন ভারতবর্ষের প্রশাসনিক ব্যবস্থার উন্নতি ও সম্প্রসারণের কথা। এটাও স্বামীজি বলে গেছেন। কারণ এই 5টার মধ্যে দেখুন ভারতবর্ষের সার্বিক উন্নতি সবকটাই এসে গেল। প্রথম আসলো ভারতের স্থান, অর্থাৎ ভারতের সংস্কৃতি, ভারতের গৌরব, এগুলো সব কিছু এসে গেল। তো সেই জন্য স্বামীজি সবার প্রথমে বললেন এই সারা বিশ্বে অর্থাৎ পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে ভারতের স্থান কোথায় ছিল এটা প্রত্যেক ভারতবাসীকে জানতে হবে। কারণ পরাধীন থেকে থেকে ভারতবাসী এগুলো প্রায় ভুলেই গেছে, কিচ্ছু জানে না। আজও পর্যন্ত জানেন, আমি তো বিভিন্ন জায়গায় যাই, দেখি, আজও পর্যন্ত ভারতবর্ষের অধিকাংশ মানুষ ভারতের যে সংস্কৃতি, ভারতের যে গৌরব, ভারতের যে চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা যা ছিল, যে সকল কারণে ভারত পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ ছিল, সব থেকে উঁচু স্থানে ভারতের স্থান বা ভারতের অধিষ্ঠান ছিল, সেটা অধিকাংশ ভারতবাসী আজও জানে না। আজও তারা সেগুলোর থেকে অজ্ঞানতার অন্ধকারে রয়েছে। সেই জন্য স্বামীজি এটা সবার প্রথমে বলেছেন যে তুমি যেই দেশে বসবাস করছো, যেই দেশের অধিবাসী, তুমি যেই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছো, জন্মভূমি মাতৃভূমি যেটা তোমার, সেই দেশ সম্বন্ধে তুমি কি জানো? তোমার কি কিছুটা জানা আছে এই ভারতবর্ষ কেন এত সুন্দর দেশ, কেন এত গৌরব, কেন এর সংস্কৃতি কেন এত উন্নত ছিল একটা সময়, কি কারণে? সেটা জানতে বলেছেন স্বামীজি বারবার। কারণ এটা জানলেই তার গর্ব হবে নিজের দেশকে নিয়ে, যে আমি এরকম একটা দেশে বাস করি। সে বুক ফুলিয়ে মাথা উঁচু করে বলতে পারবে যে আমি ভারতবাসী, গর্বের সঙ্গে বলবে সে। কিন্তু গর্ব করার জন্য তাকে তো জানতে হবে কি নিয়ে সে গর্ব করবে। সেটা জানার জন্যই স্বামীজি বললেন যে ভারতবর্ষের স্থান কোথায় সারা বিশ্বে সেটা তোমাকে জানতে হবে। দ্বিতীয় বললেন ভারতবর্ষের ধর্মের কথা। ভারতবর্ষের ধর্ম কেন এত উন্নত, এই ধর্মের ইতিহাস কি, ভারতের সনাতন ধর্মের মূল বৈশিষ্ট্য কি, যেই ধর্ম পৃথিবীর আর কোনো দেশে নেই, একমাত্র ভারতবর্ষেই আছে। কি সেটা? কেন ভারতবর্ষের ধর্মকে সনাতন ধর্ম বলা হচ্ছে? এইটা জানার জন্য স্বামীজি বলেছিলেন, যেটা ভারতবর্ষের অধিকাংশ মানুষও আজও পর্যন্ত জানে না। তৃতীয়,
শিক্ষা ব্যবস্থার কথা স্বামীজি বলেছিলেন বারবার করে। বিশেষ করে নারী শিক্ষার উপর স্বামীজি বিশেষ জোর দিয়েছিলেন, কারণ নারী শিক্ষা খুবই অবহেলিত অবস্থায় ছিল ভারতবর্ষে। তখনকার সময় নারীদের তো পড়াশোনাই করতে দেওয়া হতো না, ঘরে বন্দি করে রাখা হতো। আপনারা নিশ্চয়ই ভগিনী নিবেদিতার জীবনী পড়েছেন, যারা যারা পড়েননি অবশ্যই একবার হলেও খুব মন দিয়ে ভালোভাবে পড়বেন। দেখবেন ভগিনী নিবেদিতা তার গুরু স্বামী বিবেকানন্দের এই যে শিক্ষা ব্যবস্থার প্রতি নারী শিক্ষার যে মনোভাব ছিল, সেটাকে সম্পূর্ণভাবে গ্রহণ করে কি পরিশ্রম করে গেছে, কি দুঃখ কষ্ট সহ্য করেছে, কি লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছে এই নারী শিক্ষা ব্যবস্থা করার জন্য। কিন্তু নিবেদিতা হেরে যায়নি, নিবেদিতা হাল ছেড়ে দেয়নি। তার গুরুর নির্দেশ মাথায় নিয়ে শত লাঞ্ছনা গঞ্জনা অপমান দুঃখ কষ্ট সহ্য করেও নিবেদিতা এই নারী শিক্ষার ব্যবস্থা প্রচলন করে গেছিলেন, যার ফলশ্রুতি হিসাবে আজও কলকাতার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নিবেদিতা স্কুল ও নিবেদিতা কলেজ। ভাবতে পারেন, জয় হয়েছিল নিবেদিতা। নিবেদিতা যদি তার গুরুর নির্দেশ মেনে এই সংগ্রাম না করতেন নারী শিক্ষার প্রসারের জন্য, তাহলে তখনকার সময়ে কলকাতার বুকে নারী শিক্ষা হতোই না, বন্ধই থাকতো। নিবেদিতা শুরু করার পর থেকে সেটা ধীরে ধীরে হু হু করে বেড়ে গেল কলকাতার মধ্যে নারী শিক্ষা। শুধু কলকাতায় সেটা শুরু হলো তাই নয়, সেই সঙ্গে দেশের আরো বিভিন্ন জায়গায় নারী শিক্ষার ব্যবস্থা শুরু হয়ে গেল। তাহলে নিবেদিতা কত বড় কাজ করে গিয়েছিলেন দেখুন। আমরা ভাবি না, আমরা নিবেদিতাকে সবসময় দূরে সরিয়ে রাখি, অবহেলার লাঞ্ছনা গঞ্জনার চোখে দেখি, কিন্তু নিবেদিতা নিজের জীবন দিয়ে কি কাজ করে গেছেন দেখুন। আজকে আপনারা যে শিক্ষিত হয়ে উঠেছেন তার পিছনে সবসময় স্মরণ রাখবেন নিবেদিতার কথা এবং নিবেদিতার গুরুদেবের কথা, স্বামী বিবেকানন্দের কথা। কারণ কিভাবে নারী শিক্ষা প্রচলন করতে হবে এই সমাজের মধ্যে, সেই বুদ্ধিটা স্বামী বিবেকানন্দই দিয়েছিলেন নিবেদিতাকে এবং নিবেদিতার সঙ্গে আরো কিছু তার শিষ্যদেরকে, যেটা স্বামীজির বুদ্ধিতেই হয়েছে। কারণ স্বামীজি সারা ভারতবর্ষ ঘুরে দেখেছিলেন যে শিক্ষা ব্যবস্থায় ভারতবর্ষে ভীষণ অবনতি। মানুষ অশিক্ষার অন্ধকারে, অজ্ঞানতার অন্ধকারে ডুবে গিয়ে তারা ভালো মন্দ বোধ জ্ঞান সব হারিয়ে ফেলেছে। পরাধীন ভারতে যারা ভারতবর্ষকে পরাধীন করে রেখেছে, তারা ভারতের মানুষগুলোকে তাদের গোলাম করে রেখেছিল। তারা যা বলতো তারা অন্ধের মতন তাই শুনতো, তাই বিশ্বাস করত। তারা কি করে বুঝবে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ঠিক কোনটা ভুল? সেটা বোঝার জন্য জ্ঞান চাইতো, শিক্ষা চাইতো, সেটা তো ছিল না। ইচ্ছা করে যারা পরাধীন করেছিল ভারতবর্ষকে, তারা ইচ্ছা করে এই জ্ঞানের আলোর থেকে ভারতবাসীকে দূরে রেখেছিল। পরে শিক্ষা ব্যবস্থা তারা শুরু করলো, কিন্তু ভারতীয় শিক্ষা ব্যবস্থা তারা করলো না। তারা নিজেদের দেশে শিক্ষা ব্যবস্থা শুরু করে ভারতবাসীর মাথার থেকে ভারতীয় সংস্কৃতিকে সম্পূর্ণ দূরে সরিয়ে দিল। আজও পর্যন্ত এই কাজ কিন্তু চলছে। এখনো ভারতবর্ষের বহু বহু ছেলে মেয়ে তারা ভারতের মূল শিক্ষা ব্যবস্থার কিচ্ছু জানে না। তারা এমন স্কুলে এমন জায়গায় পড়াশোনা করে যাদেরকে এগুলো জানানোই হয় না, তারা সেগুলো সম্বন্ধে কিছুই জানে না। এমনকি বাড়িতে যে পড়বে সেটাও করে না। কারণ ভারতবর্ষে এমনও কিছু ভারতবাসী আছে, বেশ কিছু, তারা বিদেশি শিক্ষা ব্যবস্থায় ছেলে মেয়েদের শিক্ষিত করে নিজেদের গর্ব অনুভব করেন। ভারতের শিক্ষা ব্যবস্থা বা ভারতের যে শিক্ষা সংস্কৃতি সেগুলো তারা জানেনও না এবং মানতেও চান না। তারা ভারতবর্ষ ছেড়ে অন্য সব কিছুকে ভালো বলেন,
কিন্তু ভারতবর্ষের কোনো কিছুই তাদের ভালো লাগে না। কি অদ্ভুত দেখুন। কিন্তু স্বামীজি এটা বুঝেছিলেন, এটা এখনকার নয়, এটা স্বামীজির সময় থেকে চলে আসে, তারও আগের থেকে চলছে। স্বামীজি এগুলো সব জেনেছিলেন, কেননা স্বামীজি তো কলকাতার ছেলে, তাহলে কলকাতার মধ্যে তো এগুলো আরো বেশি ছিল। এখনো যেতে নেই তা না, তবে সেই সময় আরো অধিক সংখ্যায় ছিল। স্বামীজি সেগুলো সব বুঝেই স্বামীজি বলেছিলেন যে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে। শিক্ষা ব্যবস্থা কিভাবে করতে হবে সেটাও স্বামীজি বলে দিয়ে গিয়েছিলেন। তারপরে চতুর্থত স্বামীজি বলেছিলেন স্বাস্থ্যের উন্নতির কথা এবং সেই রকম ব্যবস্থার কথা। সারা ভারতবর্ষে স্বামীজি ঘুরে এটা বুঝেছিলেন ভারতের মানুষ স্বাস্থ্য অর্থাৎ তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান সেগুলো তারা পাচ্ছে, কিন্তু যতটুক প্রয়োজন সেরকম তারা পাচ্ছে না, সেরকম চিকিৎসা ব্যবস্থা তাদের জন্য নেই, এমনকি তাদেরকে দেখাশোনার সেই রকম পদ্ধতিও নেই। একজন মানুষ যে অপরকে সাহায্য করবে সেরকম মনোবৃত্তি তখন ছিল না। সেই মনোবৃত্তি ভেঙে দিয়েছিল কারা? যারা ভারতকে পরাধীন করে রেখেছিল। তারা এমনভাবে ব্রেন ওয়াশ করে দিয়েছিল ভারতবাসীদের যে ভারতবাসীরা একে অপরের অসুবিধায় তারা যে সাহায্য করবে, উপকার করবে, সেগুলো করতে না। সেবার কথা তো ছেড়েই দিন, সেবা কি সেটা তাদের মাথাতেই তখন আসেনি। সুতরাং স্বামীজি দেখলেন এদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের সঙ্গে চিকিৎসা ব্যবস্থা দরকার। তারা রোগে ভারতবর্ষের এমন এমন স্থানে স্বামীজি গেছেন যেখানে চিকিৎসা ব্যবস্থা ছিলই না। এই রকম অবস্থা ছিল ভারতে। তো সেই জন্য স্বামীজি বলেছিলেন খাদ্য, বস্ত্র, বাসস্থানের সঙ্গে শিক্ষা ব্যবস্থাও উন্নতির কথা। এবং পরিশেষে স্বামীজি বলেছিলেন 5 নম্বর যেটা, সেটা হলো ভারতবর্ষের প্রশাসনিক ব্যবস্থার উন্নতি। সেটা তো প্রশাসনিক ব্যবস্থা যেটা ছিল পরাধীন ভারতে, সেটা তো এমন ছিল তারা নিজেদের সুবিধা দেখেই প্রশাসন চালাতো, নিজেদের মতন করে নিয়েছিল। কিন্তু ঠিক প্রশাসনিক ব্যবস্থা যেটা প্রয়োজন, যেটা হলে ভারতবাসীর সকলের সুবিধা হবে, ভারতের জনগণের কল্যাণ হবে, ভারতের জনগণ স্বাধীনভাবে ভারতবর্ষে বেঁচে থাকতে পারবে, তাদের জীবন পথে চলতে সুবিধা হবে, সেই রকম প্রশাসনিক ব্যবস্থা ছিল না। স্বামীজি সেটা সারা ভারতবর্ষ ঘুরে বুঝেছিলেন, জেনেছিলেন, নিজের চোখে দেখেছিলেন। সেই জন্য স্বামীজি প্রশাসনিক ব্যবস্থার উন্নতি এবং সম্প্রসারণের কথা বলেছিলেন। তাহলে দেখুন স্বামীজির এই 5টা সূত্র খুব ভালোভাবে চিন্তা করলে, বুঝলে ভারতের সার্বিক উন্নতি, সার্বিক কল্যাণ এবং ভারতবর্ষের এই উন্নতি সম্প্রসারণ হবেই হবে, এতে কোনো ভুল নেই। শুধু স্বামীজির এই উপায়গুলো প্রত্যেকটা ভারতবাসীর আদর্শ হিসাবে অবলম্বন করে চলতে হবে এবং নিজেদের জীবনে সেগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। স্বামীজি প্রথম উপায়ে বলেছিলেন সারা বিশ্বে ভারতের স্থান। একটা খুব সুন্দর চিন্তার কথা এখানে আপনাদের বলি। আমাদের যে শরীর, সেই শরীরটা যদি খুব ভালো করে লক্ষ্য করা যায়, শরীরের ভিতরে এমন একটা অঙ্গ আছে যেটার দ্বারা আমাদের শরীরের কার্যনির্বাহ বা শরীরের যে সচেতনতা, শরীরের যে কর্মক্ষমতা, সব কিছু চলতে থাকে। সেটা অনবরত চলছে, সেটা চলছে বলেই শরীরের সব কিছু ঠিকঠাক চলছে। সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে শরীরটাও নষ্ট হয়ে গেল বা
শরীরটাও শেষ হয়ে যাবে। সেটা কি? শরীরের ভিতরে সেই খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ অঙ্গটা, সেটার নাম হলো হৃদয়। সেটা হলো মানব শরীরের হৃদয়, যা হার্ট। ঠিক তেমনি এই সারা পৃথিবীটা হলো একটা শরীর স্বরূপ। সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে রয়েছে। সেই ভারতবর্ষ হলো এই পৃথিবীর হৃদয় বা হার্ট। তাই ভারতবর্ষের এই ত্যাগ, আধ্যাত্মিকতা, সেবা ও শান্তির বাণী বা কর্ম, এগুলো অনবরত চলছে বলে এই পৃথিবীর সব কিছু ঠিকঠাক চলছে, বা পৃথিবীর মধ্যে সেই ভালোভাবে চলার সেই যে এনার্জি বা সেই যে ক্ষমতা, পাওয়ার, সেটা ভারতবর্ষ থেকে যাচ্ছে। যেমন মানব দেহে ওই হৃৎপিণ্ড থেকে সেটা সরবরাহ হয়, রক্ত যায় ধমনীর মধ্যে দিয়ে গিয়ে সমস্ত জায়গায় পৌঁছে গিয়ে শরীরটাকে ভালোভাবে চালিত করে। ঠিক ভারতবর্ষ এইভাবে সারা পৃথিবীর মধ্যে তাদের কিসের দ্বারা চালিত করছে? ত্যাগ, শান্তি, প্রগতি, সেবা ও আধ্যাত্মিকতার দ্বারা সে এই পৃথিবীর সর্বস্থানে এগুলো চালিত করছে, যার ফলে পৃথিবী খুব ভালোভাবে চলছে। পৃথিবীর মধ্যে চালিত করছে মানে পৃথিবীর অপর সকল দেশের মধ্যে এগুলো চলছে। সেই জন্যই তো স্বামীজি বলেছিলেন যে পৃথিবীর অপর দেশের থেকে আমরা কর্ম শিখতে পারি, কিভাবে কর্ম করতে হবে বা কোন পদ্ধতিতে চললে কর্মের উন্নতি হবে। জাগতিক অনেক কিছু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ভারতবর্ষ নিতে পারে, কিন্তু আধ্যাত্মিকতা, প্রগতি, শান্তি, ত্যাগ, এগুলো যদি নিতে হয় পৃথিবীর সব দেশকে সেটা ভারতবর্ষ থেকেই নিতে হবে, অন্য কোনো দেশে এটা পাওয়া যাবে না। আর স্বামীজি বলেছিলেন এটাই হলো পৃথিবীর হৃদয় স্বরূপ ভারতবর্ষ। কারণ সেখান থেকেই, যেমন মানব শরীরের হৃৎপিণ্ড থেকে যেটা ক্রমাগত হৃৎপিণ্ড শরীরের মধ্যে সরবরাহ করছে, সেটার দ্বারাই কি হচ্ছে? মানব শরীর সবসময় অ্যাক্টিভ থাকছে, সচেতন থাকছে, মানব শরীরের কর্মক্ষমতা থাকছে এবং শরীর সুস্থ থাকছে। ঠিক একই জিনিস স্বামীজি এখানে বলেছিলেন যে ভারতবর্ষ যদি ঠিক থাকে পৃথিবীর অপর দেশগুলোও ঠিক থাকবে। কি সুন্দর একটা চিন্তা, কি সুন্দর একটা কথা দেখুন। সুতরাং ভারতবর্ষ হলো পৃথিবীর হৃদয় বা হার্ট, এটা সব সময় মনে রাখবেন। সেই জন্য গর্বের সঙ্গে বলবেন যে আমি ভারতবাসী। এই কথাটা বলতে যেন মুখ নিচু না হয়ে যায়, মুখ উঁচু করে এই কথা জানি আমরা বলি। ভারতবর্ষ এই মানব সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্য সব থেকে শক্ত কি দিয়েছে জানেন? 4টে জিনিস দিয়েছে। কি সেই 4টে জিনিস? যেমন 4টে খুঁটির উপরে বা 4টে শক্ত পিলারের উপরে একটা ঘর দাঁড়িয়ে থাকতে পারে, একটা মন্দির দাঁড়িয়ে থাকতে পারে, একটা ভারী কিছু সেটা দাঁড়িয়ে থাকতে পারে। ঠিক তেমনি ভারত এমন 4টে জিনিস এই মানব সভ্যতার মধ্যে দিয়েছে যেটাকে অবলম্বন করলে যে কোনো দেশ দৃঢ়ভাবে, শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারবে। সেই 4টে জিনিস কি কি? দেখুন, ভারতের পতাকা দেখতে পাচ্ছেন? আমার পিছন দিকে তাকান, ভারতের পতাকা। ভারতের পতাকা মধ্যে সবার উপরে কি আছে? গেরুয়া রং। এই গেরুয়া রং হলো ত্যাগের প্রতীক। এই ত্যাগ হলো একটা পিলার বা একটা স্তম্ভ, যেটা ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছে।
ত্যাগের পথে মানব জীবনে চলতে হবে। শুধু স্বার্থের ভাব নিয়ে আমি আমার করে লোভ লালসা হিংসা বিদ্বেষ করে চললে সেটা মনুষ্য জীবন হয় না, সেটা পশু জীবন হয়। মনুষ্য জীবন মানে তার মধ্যে ত্যাগ থাকবে, ত্যাগ না হলে সেটা মনুষ্য জীবন নয়। তাই দেখুন, ভারতের পতাকার মধ্যে সবার উপরে ত্যাগের প্রতীক গেরুয়া। তাই ত্যাগ হলো একটা শক্ত পিলার, যেটা ভারতবর্ষই সবার প্রথম সারা দেশে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছে। এক। 2 নম্বর কি? 2 নম্বর দেখুন, তারপরে আসছে সাদা রং পতাকার মাঝখানে। এই সাদা রংটা কি? এটা হলো শান্তির প্রতীক। সুতরাং যদি মানব জাতির উন্নতি করতে হয়, দেশের উন্নতি করতে হয়, সমাজের উন্নতি করতে হয়, এমনকি সংসার পরিবারের উন্নতি করতে হয়, তাহলে দরকার ত্যাগ, ত্যাগের সঙ্গে দরকার শান্তিপ্রিয়তা, অর্থাৎ শান্তি দরকার। শান্তি কিভাবে আসবে? ভদ্রতা, নম্রতা, বিনয় ভাবের সঙ্গে শান্তি আসে। সব সময় কথা কাটাকাটি, ঝগড়াঝাটি, সবসময় অপরের প্রতি হিংসা বিদ্বেষ করলে কোনো দিন শান্তি আসবে না। শান্তির মূর্ত প্রতীক ছিলেন ভগবান গৌতম বুদ্ধ। বুদ্ধদেব বলেছিলেন, আগুনের দ্বারা কখনো আগুন নেভানো যায় না, হিংসার দ্বারা হিংসাকে কখনো হিংসা দিয়ে জয় করা যায় না। সেই জন্য বুদ্ধদেব বলেছিলেন যে হিংসাকে অহিংসা দিয়ে জয় করতে হয়, আগুনকে জল দ্বারা নেভাতে হয়। ঠিক তেমনি এই অহিংস ভাব, এই শান্ত ভাব, এগুলো হলো শান্তির প্রতীক। তাই ভারতবর্ষের ত্যাগের সঙ্গে দরকার শান্তি। যেখানে ত্যাগ সেখানেই শান্তি থাকবে। বর্তমান সময়ে সংসারে, পরিবারে, সমাজে, দেশে এত অশান্তি কেন জানেন? এত মনোমালিন্য, এত হিংসা বিদ্বেষ কেন? তার কারণ ত্যাগ নেই বলে। তার কারণ স্বার্থপরতা ভর্তি, নিঃস্বার্থ ভাব নেই বলে। যখনই মানুষের মধ্যে নিঃস্বার্থ ভাব আসে, যখনই ত্যাগ আসে, তখনই জানবেন শান্তি আসবেই আসবে। কারণ এটা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর যেখানে হিংসা বিদ্বেষ, যেখানে স্বার্থপরতা, সেখানেই অশান্তি হবেই হবে। এগুলো একে অপরের সঙ্গে জড়িত থাকে। সেই জন্য ভারতের পতাকায় দ্বিতীয় হলো সাদা রং, শান্তির প্রতীক, যেটা আর একটা শক্ত পিলার বা স্তম্ভ, যেটা দেশকে, জাতিকে শক্তভাবে দাঁড়াতে সাহায্য করে। 3 নম্বর দেখুন, সব থেকে নিচে সবুজ রং। সবুজ রং হলো প্রগতির প্রতীক, এগিয়ে চলার প্রতীক, অর্থাৎ ক্রমাগত উন্নতির দিকে চলতে হবে। সেজন্যই স্বামীজি বললেন, বি গুড, ডু গুড। ভালো হও এবং ভালো কাজ করো, তাহলেই ক্রমাগত তুমি প্রগতির পথে চলতে পারবে। যে খারাপ, সে কখনো ভালো কাজ করতে পারবে? পারবে না। খারাপ যে, সে খারাপ কাজই করবে এবং ক্রমাগত অবনতির পথে যাবে। সুতরাং আগে নিজেকে ভালো হতে হবে, তারপরে তুমি ভালো কাজ করবে। সেজন্য স্বামীজি বললেন, বি গুড, ডু গুড। ভালো হও, ভালো কাজ করো। আর ভালো হয়ে ভালো কাজ করলেই ক্রমাগত প্রগতির দিকে চলতে পারবে, উন্নতির দিকে চলতে পারবে, ক্রমাগত মাথা উঁচু করে এই জীবন পথে এগিয়ে যেতে পারবে। এটাও হলো সমাজের, দেশের শক্ত স্তম্ভ একটা। এটা প্রগতি, ভালো দিকে এগিয়ে চলা, উন্নতির দিকে এগিয়ে চলা। 3টে শক্ত স্তম্ভ হয়ে গেল যে কোনো দেশের জন্য, যেটা ভারতবর্ষ থেকে অপর দেশকে শিখতে হবে। এবং 4 নম্বরে আসছি। 4 নম্বরে দেখুন, ভারতের পতাকার মাঝখানে একটা চক্র আছে, যেটাকে বলা হয় অশোক চক্র। এই চক্রটার দেখুন
যে বেড়ি দেওয়া আছে তার মাঝে দাগ আছে, 24টা দাগ থাকে, অর্থাৎ একে অপরের থেকে আলাদা, কিন্তু তারা একই জায়গার থেকে বেরিয়ে আলাদা আলাদা হয়ে একটা পরিধির মধ্যে আবদ্ধ হয়ে গেছে। কখনো ভেবেছেন এটার অর্থটা কি? কেন এটা? কারণ এটা একটা স্তম্ভ, এটা একটা শিক্ষা, যে সেটা কি ভারতের সম্প্রীতি, অর্থাৎ আমরা একই ভারত মাতার সন্তান, আমরা একে অপরের ভাই ভাই, তাই আমাদের ধর্ম, আমাদের জাতি, বর্ণ, ভাষা, আমাদের শিক্ষা সবকিছু আলাদা আলাদা হতে পারে, কিন্তু আমরা সবাই এই ভারতেই বাস করি, আমরা সবাই ভারতবাসী। এটাই শিক্ষা দিচ্ছে, সম্প্রীতির শিক্ষা, ভ্রাতৃত্বের শিক্ষা, যেটা ভারতের পতাকার মাঝখানে রয়েছে। দেখুন, এটা একটা স্তম্ভ, অর্থাৎ এই 4টে শিক্ষা ভারতবর্ষ সমগ্র পৃথিবীতে, সারা পৃথিবীর সকল দেশের দিকে এটা ছড়িয়ে দিচ্ছে। এটাই ভারতবর্ষ থেকে অপর দেশগুলো এই শিক্ষাই নিচ্ছে। তাই স্বামীজি বলেছিলেন যে এই ত্যাগ, শান্তি, প্রগতি এবং সম্প্রীতি, এই 4টে স্তম্ভর মধ্যে বা এই 4টে যে গুরুত্বপূর্ণ বিষয়, এটা ভারত যতদিন শক্তভাবে ধরে চলবে ততদিন ভারতের ক্ষতি কেউ করতে পারবে না। ভারত শ্রেষ্ঠ হয়ে থাকবে এবং ভারতের কাছ থেকে এই 4টে শিক্ষা অপর দেশ নিয়ে তারাও তাদের দেশের উন্নতি করতে পারবে। যখনই দেখবেন এই 4টে জিনিস থাকে না, এটা কিন্তু শুধু দেশের জন্য না, এটা সংসার, পরিবার, সমাজ, রাজ্য এবং দেশ, এতগুলো ক্ষেত্রে এই 4টে জিনিস থাকা খুবই প্রয়োজন। এই 4টে স্তম্ভ না থাকলে না সংসার ঠিক থাকে, না পরিবার ঠিক থাকে, না রাজ্য, না দেশ, কিছুই ঠিক থাকে না। সব কিছুর মধ্যে অশান্তি, গন্ডগোল, সমস্যা শুরু হয়ে যায়। তাই স্বামীজির এই শিক্ষা কিন্তু অবশ্যই পালন করে চলতে হবে। সেটা কি শিক্ষা? যে সারা বিশ্বে ভারতের স্থান কোথায় সেটা ভাবতে হবে, যে ভারত এই 4টে সারা বিশ্বের অপর দেশগুলোতে দিচ্ছে, সেই জন্য ভারতের স্থান সবার উপরে, শ্রেষ্ঠ স্থানে ভারত রয়েছে। বলা হয় ভারত এই শান্তি প্রতিষ্ঠা করে ত্যাগ ও সেবার দ্বারা ভারত কি শিক্ষা দিয়েছিল? যে অস্ত্রের দ্বারা যুদ্ধ নয়, ভাইয়ের রক্তে নিজের হাত রাঙিয়ে থাকা নয়, ভারতবর্ষের সনাতন ধর্মকে রক্ষা করে ভারতের মানুষকে বা জনগণকে কি করতে হবে? যে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধের যে ধারণা সেটা বাড়াতে হবে এবং সম্প্রীতি বাড়াতে হবে। তার ফলে কি হবে? তার ফলে ভারতের যে সভ্যতা, সংস্কৃতি, সেটা আবার এই জগত সভায় শ্রেষ্ঠ আসন নিতে পারবে। তখনই আমরা বলতে পারবো যে ভারতের প্রত্যেকটা ধূলিকণা আমাদের কাছে পবিত্র এবং প্রত্যেকটা ধূলিকণা আমাদের ভারত মাতার যে গৌরব, যে ভারত মাতার যে গুরুত্ব, মাহাত্ম্য, সেটা সারা পৃথিবীর মধ্যে প্রকাশিত হয়ে উঠবে। সেইখানেই তো ভারতের স্থান আমরা নির্ণয় করে নিতে পারবো। এটা অন্য কোনো দেশে এরকম নেই যেটা ভারতবর্ষে আছে। আর এটা সবার আগে কে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন, কে সবার সামনে এটা বলেছিলেন এবং প্রমাণ সহ তিনি এটা সবার সামনে বলে দিয়েছিলেন, প্রমাণ করে দিয়েছিলেন যে দেখো ভারতের স্থান কোথায়। আর সেটা করেছিলেন এই যুগের আচার্য, বিশ্ববরেণ্য বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। তিনি প্রথম এটা করেছিলেন। ভারতের সার্বিক উন্নতির জন্য
স্বামীজি দ্বিতীয় যে উপায়টি বলেছিলেন সেটার নাম ছিল ধর্মের সার্বজনীনতা। বিষয়টা কি বা ব্যাপারটাকে একটু বুঝে নিই, স্বামীজি কেন এটা বলেছিলেন। স্বামীজি তার বক্তৃতায় এক জায়গায় বলেছিলেন, আমাদের ধর্মের সার্বজনীনতা যে কোনো মূল্যে এবং প্রয়োজনে যে কোনো কিছুর বলিদানের দ্বারা হলেও রক্ষা করতে হবে। এই সার্বজনীনতা বা বিশ্বজনীনতাই হলো ভারতীয় ধর্মের মূল কথা। স্বামীজি এই বিশ্বজনীনতাকে বা সার্বজনীনতাকে আরেকভাবে বলেছিলেন যে সম্প্রসারণই জীবন। অর্থাৎ মানুষের যদি সম্প্রসারণ না হয়, অর্থাৎ মানুষ যদি যে অবস্থায় আছে সেখান থেকে ধীরে ধীরে নিজেকে উন্নত করতে না পারে, উন্নতির দিকে যেতে না পারে, তাহলে সেই জীবনটা কি হয়, ক্রমাগত পিছিয়ে পড়ে এবং সেটা মৃত্যুর সামিল হয়ে যায় বা মৃত্যুর মতন হয়ে যায়। তাই সম্প্রসারণ বা অগ্রগতি বা বিস্তৃতি হলো জীবন। তো সুতরাং এই কথা বলার পরে বা এই পরিপ্রেক্ষিতে স্বামীজি বলেছিলেন যে ধর্মের এই যে সম্প্রসারণ, এটাই হলো সার্বজনীনতা। অর্থাৎ ভারতের যে সনাতন ধর্ম, এই ধর্মটা এমন একটা ধর্ম যেই ধর্মে কখনো অপর কোনো ধর্মকে ছোট করে না, যেই ধর্ম অপর কোনো ধর্মকে হিংসা বিদ্বেষ করে না, যেই ধর্ম অপর কোনো ধর্মকে তুচ্ছ তাচ্ছিল্য করে না, যেই ধর্ম অপর কোনো ধর্মকে বর্জন করে না, বরং কি করে, এই ধর্ম সবাইকে গ্রহণ করে নেয়। এই ধর্মের ছত্রছায়ায় সবাইকে স্থান দেয়। সেই কারণে স্বামীজি বলেছেন যে জগতের আধ্যাত্মিক উন্নতির দ্বারা শান্তি ও প্রতিষ্ঠার জন্য এই সার্বজনীন ধর্মের বা ভারতীয় সনাতন ধর্মের পথ ধরেই ভারতবাসীকে এগিয়ে চলতে হবে। এই যে স্বামীজি যেটা বলেছিলেন ধর্ম সম্বন্ধে, এটা কিন্তু ভারতবর্ষের শিক্ষিত মহল তারা খুব আন্তরিকতার সঙ্গে গ্রহণ করছেন, কারণ তারা বুঝতে পেরেছিলেন যে স্বামীজি কি কথা বলেছেন। ধীরে ধীরে সেটা এমনভাবে প্রচার হয়েছে, এখন বেশিরভাগ ভারতবাসী হিন্দু যে ভারতের যে সনাতন ধর্ম, সেই ধর্ম সম্বন্ধে তারা জেনে গেছে, বুঝে গেছে এবং ধর্মের মূল কথা তারা বুঝতে পেরেছে যে সনাতন ধর্মের মূল কথাই হলো সম্প্রসারণ। কাউকে হিংসা নয়, কাউকে বিদ্বেষ নয়, কাউকে বর্জন নয়, কাউকে ছোট করা নয়, সবাইকে সম্মান দিয়ে গ্রহণ করা। স্বামীজি নিজে ভারতের সার্বজনীন ধর্মের সম্প্রসারণ সারা ভারতবর্ষ, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়েছিলেন। কারণ স্বামীজি সারা ভারতবর্ষ ঘুরেছিলেন, সারা পৃথিবী ঘুরেছিলেন, সেই জন্য ভারতবর্ষের এবং সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে স্বামীজি নিজেই এই সার্বজনীন ধর্ম পৌঁছে দিয়েছিলেন। কিভাবে পৌঁছেছিলেন? তার বক্তৃতার দ্বারা, তার জীবন আচরণের দ্বারা। সকল ভারতবাসীকে ভারতীয় সনাতন ধর্মের উদার ভাবধারার মাধ্যমে আগামী দিনে সার্বিক উন্নতির পথে চলার কথাও স্বামীজি বারবার বলে গেছেন। সারা ভারতবাসীর জন্য স্বামীজি এই কথা বলেছেন যে ভারতবাসীকে এই সার্বজনীন ধর্মের পথ ধরেই এগিয়ে চলতে হবে। সারা ভারতবর্ষে অনেক ধর্ম আছে, কিন্তু জানেন এই সকল ধর্মই এই সনাতন ধর্মের থেকেই এসেছে। তাদের গন্তব্যস্থল তো একই জায়গায়, ভিন্ন ভিন্ন পথ, ভিন্ন ভিন্ন মত, কিন্তু তাদের গন্তব্যস্থল বা তাদের মিলনস্থল কিন্তু
সেই একই জায়গায়, অর্থাৎ সেই একই ঈশ্বরে, সেই একই ভগবান। স্বামীজি এই চিন্তা ভাবনাটা, এই ভাবধারাটা, এই শিক্ষাটা কার কাছ থেকে পেয়েছিলেন? তার গুরুদেব স্বয়ং ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের কাছ থেকে পেয়েছিলেন। এত ধর্মের ভেদাভেদ, এত মনোমালিন্য, মতানৈক্য, এত কিছু দেখে অবতার পুরুষ ভগবান অবতার হয়ে এসে রামকৃষ্ণ নাম নিয়ে তিনি আগে কিছু বললেন না, তিনি সকল ধর্মকে নিয়ে নিজের জীবনে সাধনা করলেন, সাধনায় সিদ্ধি লাভ করলেন, করে এই সকল সমস্যার এক কথায় সমাধান করে দিলেন। বলে দিলেন, একে অপরের সঙ্গে বা এক ধর্মের সঙ্গে অপর ধর্মের তোমরা হিংসা বিদ্বেষ করো না, এক ধর্ম অপর ধর্মকে খারাপ চোখে দেখো না, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, তাদেরকে অপমান করো না, তাদেরকে ঘৃণা করো না, বরং তাদেরকে সম্মানের চোখে দেখো, তাদেরকে শ্রদ্ধা করো এবং তাদেরকেও তোমরা ভালোবাসো। কারণ যত মত তত পথ, কিন্তু গন্তব্যস্থল সেই একই। সকল ধর্ম বিভিন্ন পথ দিয়ে, বিভিন্ন মত অবলম্বন করে একই ভগবানের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। এই কথাই স্বামীজি তার গুরুদেবের কাছ থেকে পেয়ে নতুনভাবে যুগ প্রয়োজনে যেভাবে মানুষ বুঝতে পারবে, ঠিক সেইভাবে স্বামীজি এটাকে সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিলেন। কারণ স্বামীজি এই কথা বলেছিলেন যে মানব জীবনে বা সমাজে, দেশে যত সমস্যা আছে সব কিছুর সমাধান কিন্তু ধর্মের মধ্যে দিয়ে করা যায়। ধর্মকে বাদ রেখে ভারতবর্ষের এই সমস্যা, ভারতবর্ষের যে অসুবিধা, যে বাধা বিঘ্ন, এগুলো সমাধান করা যাবে না। কারণ হিসাবে স্বামীজি বলেছিলেন, ধর্ম হলো ভারতের মেরুদণ্ড স্বরূপ। কত বড় কথা দেখুন। মানব শরীরে মেরুদণ্ড যদি ঠিক না থাকে, সেই মানুষটা ধীরে ধীরে নুয়ে পড়ে, একদম বেঁকে যায়, তার মাথা নিচুর দিকে হয়ে যায়, শরীর নেমে যায়, সেই মানুষটা একদম অবনত হয়ে যায়। ঠিক তেমনি ভারতবর্ষের মানুষকে, প্রত্যেকটা ভারতবাসীকে ধর্ম পথ ধরেই, ধর্মকে সঙ্গে নিয়েই জীবনযাপন করতে হবে। যদি ধর্মকে ছেড়ে, এই উদার সনাতন ধর্মকে বাদ রেখে সে জীবনযাপন করে, তাহলে সে মেরুদণ্ডহীন একটা মানবে পরিণত হবে। তার মেরুদণ্ড থেকেও সে ক্রমাগত অবনত হয়ে যাবে, তার মেরুদণ্ড ভেঙে যাবে, সে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সুতরাং ভারতবর্ষকে যদি মাথা উঁচু করে থাকতে হয়, ভারতবাসীকে যদি মাথা উঁচু করে বাঁচতে হয়, তাহলে স্বামীজি বললেন, ভারতের মেরুদণ্ড স্বরূপ যে ধর্ম, সেই ধর্মকে ধরেই তাকে জীবন পথে এগিয়ে চলতে হবে। সুতরাং ধর্মকে বাদ দিয়ে ভারত কিছু করতে পারবে না। ধর্মের পথ ধরেই সব সমস্যার সমাধান ভারতবাসী করতে পারবে, এবং এই শিক্ষাই জগতের অন্যান্য দেশগুলোকে ভারতের কাছ থেকে নিতে হবে। তাই ভারত এই ধর্মের শিক্ষা অপর সকল দেশকে প্রদান করতে পারে। এই ক্ষমতা, এই শক্তি ভারতের আছে। তাই ধর্মই হলো ভারতের মেরুদণ্ড স্বরূপ, এবং ভারতের যে ধর্ম, সনাতন ধর্ম, সেটা হলো সার্বজনীন। এই কথাও কিন্তু স্বামীজি সবার আগে ভারতবাসীর মধ্যে প্রচার করেছিলেন এবং ভারতের মানুষের মনে, হৃদয়ে, মাথার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছিলেন তার কথার মধ্যে দিয়ে, এবং প্রমাণ করিয়ে দিয়েছিলেন যে ধর্ম ছাড়া ভারত অন্ধকার হয়ে যাবে, ধর্মের আলোয় ভারতকে আলোকিত করে রাখবে। আর এই কথাই স্বামীজি সারা বিশ্বের ধর্ম প্রচারের মধ্যে দিয়ে বিশ্বের অপর দেশগুলোতে ছড়িয়ে দিয়েছিলেন এবং অপর দেশের মানুষদের বুঝিয়ে দিয়েছিলেন যে তোমাদের যদি ধর্মের আলো পেতে হয়, নিতে হয়, তাহলে ভারতবর্ষের কাছ থেকে নিতে হবে। ভারতবর্ষের কাছে বসে, ভারতবর্ষের
কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করতে হবে, অর্থাৎ ভারতবাসীর কাছ থেকেই ধর্মের শিক্ষা তোমাদের নিতে হবে। কারণ ভারতের ধর্ম হলো সার্বজনীন উদার ধর্ম। কি সুন্দর স্বামীজি দেখুন, এই ভারতবর্ষের সার্বিক উন্নতির জন্য স্বামীজির যে অবদান, সেটা কোনো ভারতবাসীর কখনো ভোলা উচিত নয় এবং ভোলারও নয়। তাই আমরা ভারতবর্ষের যে যোগাচার্য এবং ভারতের শ্রেষ্ঠ শিক্ষক স্বামী বিবেকানন্দের এই উপায় বা এই শিক্ষাগুলো যেন নিত্যদিন সর্বদা পালন করে চলতে পারি। আজকে স্বামীজির এই শিক্ষার বা ভারতের সার্বিক উন্নতির উপায়ের দুটো উপায় বা দুটো সূত্র আলোচনা করা হলো। এর পরের ক্লাসে আরও 3টে নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।